হে মানুষ, আমি তোমাদিগকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ হইতে। তারপর তোমাদিগকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, গোত্র এবং ভাষায়, যেন তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহ তাআলাকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সকল বিষয়ে সম্যকভাবে অবগত। সূরা হুজরাত, আয়াত 13। পৃথিবীতে মানুষ কিভাবে এসেছে? এই প্রশ্নটা যখন করা হয়, তখন আমাদের সামনে স্বাভাবিকভাবেই আদম হাওয়ার যে কনসেপ্টটা সেটা চলে আসে। এটার কারণটাও খুবই স্বাভাবিক। আব্রাহামিক ধর্মগুলি, অর্থাৎ ইসলাম, খ্রিস্টান বা ইহুদি ধর্ম মতে মানুষ পৃথিবীতে এসেছে আদম, হাওয়া বা অ্যাডাম ইভের মাধ্যমে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা এবং আদি মাতা। এছাড়াও আপনি যদি হিন্দু বা বৌদ্ধ ধর্মের থিওলজি দেখেন, তাহলেও দেখবেন যে পৃথিবীতে মানুষ এসেছে মানু এবং শতরূপার মাধ্যমে। এখানে মানু ক্যারেক্টারটা হচ্ছে আদম আলাইহিস সালামের প্যারালাল, আর শতরূপা ক্যারেক্টারটা হচ্ছে হাওয়া আলাইহিস সালামের অনুরূপ একটা ক্যারেক্টার। অর্থাৎ পৃথিবীর সকল বড় ধর্ম মতেই পৃথিবীতে মানুষ এসেছে এক নারী এবং এক পুরুষ থেকে। বাট এটা তো ধর্মতত্ত্বের কথা, থিওলজির কথা। বিজ্ঞান আসলে কি বলে? বিজ্ঞানের মতেও কি আমরা এক নারী এবং এক পুরুষ থেকেই এসেছি? ইন্টারেস্টিংলি, বিজ্ঞানের মতেও আমরা এক নারী এবং এক পুরুষ থেকেই এসেছি, এবং তাদের যে ডিএনএ সেটা এখনো আমরা আমাদের শরীরে বহন করি। সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? বাট এই জিনিসটা কিভাবে সম্ভব, তাই আজকে আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটু বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলেন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ভদ্রলোকের নাম স্পেন্সার ওয়েলস। উনি পড়াশোনা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওখান থেকে বায়োলজিতে পিএইচডি করেছেন। আর উনি অধ্যাপনা করতেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পপুলেশন জেনেটিক্স নিয়ে। 1990-এর দিকের কথা। উনি একটা দুঃসাহসিক গবেষণা, বা গবেষণার চেয়ে ওইটাকে অভিযান বলা ভালো, একটা দুঃসাহসিক অভিযান বা গবেষণায় নামেন। এই যে মানুষ একজন সিঙ্গেল নারী এবং একজন সিঙ্গেল পুরুষের মাধ্যমে পৃথিবীতে আসছেন কিনা, এই সত্যতাটা উনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবেন বা খুঁজে বের করবেন। এই জার্নিটা উনি শুরু করেন 1990 সালে। এই জার্নিটা চলে ওনার প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে। এই গবেষণাটা শেষ হয় 2000 সালে, এবং 2002 সালে ওনার এই গবেষণার যে তথ্য উপাত্ত উনি পান তা নিয়ে একটা বই প্রকাশ করেন। বইটার নাম দ্য জার্নি অফ ম্যান, আ জেনেটিক অডিসি। আজকে আমি ভিডিওতে যা কিছু বলবো তার ক্রেডিট মূলত এই বইটার আর স্পেন্সার ওয়েলস এই ভদ্রলোকের। এখানে আমার কোনো ক্রেডিট নাই। বাট একটা বিষয় আরেকটু ক্লিয়ার করি আমি, সেটা হলো যে এই বইতে অনেক জটিল জটিল বিজ্ঞানের কনসেপ্ট, জেনেটিক্সের কনসেপ্ট, মাইক্রোবায়োলজির কনসেপ্টকে অ্যাড করা হয়েছে, যেগুলি ঠিক সাধারণ মানুষের জন্য বোঝা একটু ডিফিকাল্ট। সহজ ভাষায় জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এখন আমার অডিয়েন্সের মধ্যে কেউ যদি বায়োলজি বা জেনেটিক্স খুব ভালো বুঝে থাকেন, তাদের কাছে অনেক কিছু একটু অনেক শর্টকাট মনে হইতে পারে, অনেক সিম্পল মনে হইতে পারে, বা আমার তথ্যে ভুলও পেতে পারেন। এটা আসলে ইচ্ছাকৃত এক ধরনের বলতে পারেন, যেন সবাই আসলে সহজভাবে বুঝতে পারে। এই বিষয়টা একটু আগেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার আসেন তার জার্নিটা কিভাবে শুরু হয়। তিনি তার গবেষণাটা শুরু করেন খুব সিম্পল একটা কনসেপ্টের উপর বেস করে। সেটা হলো, আমরা এখন জানি যে ডিএনএ অ্যানালাইসিসের মাধ্যমে আপনি চাইলে আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার পরদাদাকে এইভাবে করে খুঁজে বের করতে পারবেন। ডিএনএ সিকোয়েন্সিং করা, ডিএনএ অ্যানালাইসিস করা, এটা কিন্তু মোটামুটি একটা পরিচিত বিষয় সবার কাছে। এখন ওনার মাথায় এলো যে আমরা যদি ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা এরকম করে পিছন দিকে যেতে পারি, অতীতের দিকে যেতে পারি, তাহলে 500, 1000, 3000 প্রজন্ম আগে, ধরেন 1 লাখ 2 লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিল, তাকে তো আমাদের খুঁজে পাওয়া উচিত, তাই না? তার ডিএনএ ট্রেস তো আমাদের করতে পারা উচিত। এই কনসেপ্ট থেকে ওনার জার্নিটা শুরু হয়। বাট এই কনসেপ্টে একটা ছোট সমস্যা আছে। ছোট না, বেশ বড় সমস্যাই। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মানুষের ডিএনএ তে অনেক চেঞ্জ আসে। আপনার এবং আপনার বাবার ডিএনএ খুবই ক্লোজ, বাট তারপর আপনার বাবা আর আপনার ডিএনএ এর মধ্যে কিন্তু ভালো রকমের পার্থক্য আছে। সো এরপরে যদি আপনি আপনার দাদার কাছে যান, এরপর যদি আপনি আপনার পরদাদার কাছে যান, জেনেটিক্স এর বা ডিএনএ এর পার্থক্য আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যায়। এখন এটা তো 2 প্রজন্ম, 5 প্রজন্ম, 10 প্রজন্মের ব্যাপার না। পৃথিবীতে মানুষ আছে কয়েক হাজার প্রজন্ম ধরে। তো এই হাজার প্রজন্ম পেছনে যখন যাই, তখন ডিএনএ পার্থক্য এত বেশি হয়ে যায় যে পুরো হিসাবটা গোলমেলে হয়ে যায়। এটাকে ঠিক মেলানো যায় না। তাহলে কি করতে হবে? আমাদের শরীরের ডিএনএ এর মধ্যে এমন কি কিছু আছে যেটা খুব সহজে চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হইতে হাজার হাজার বছর লাগে? এখানেই আসে আমাদের শরীরে দুইটা ইউনিক ব্যাপার, একটা হচ্ছে নারীর জন্য, একটা হচ্ছে পুরুষের জন্য।
নারীদের শরীরের সেই ইউনিক ডিএনএটা হচ্ছে এমটি ডিএনএ, যেটা পুরো নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এই দুটো ইউনিক বৈশিষ্ট্য, এবং এগুলি প্রজন্মের পর প্রজন্ম হুটহাট চেঞ্জ হয়ে যায় না। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গেলে হুট করে চেঞ্জ হয়ে যায় না, বড় চেঞ্জ আসে না। তো প্রথমে উনি শুরু করেন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা নারীকে দিয়ে, অর্থাৎ উনি খুঁজে বের করার চেষ্টা করেন আমাদের মাইটোকন্ড্রিয়াল ইভ বা আমাদের যে বায়োলজিক্যাল আদি মাতা আছেন হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকে খুঁজে বের করার এফোর্টটা উনি প্রথমে শুরু করেন। এবার আসেন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ এর কনসেপ্ট একটু বুঝি। আপনি যদি খুব ছোটবেলায় হাই স্কুল লেভেলে বায়োলজি বইটাতে ফেরত যান, তাহলে আপনারা মনে করতে পারবেন যে আমাদের শরীরে মূলত দুই ধরনের ডিএনএ আছে। প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার ডিএনএ, আর তারপরেরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হচ্ছে কোষের ভেতরে থাকা যে পাওয়ার হাউস অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, তার ভেতরে থাকে। এবং এই ডিএনএটার ইউনিকনেস হচ্ছে এটা শুধুমাত্র একজন নারী তার পরবর্তী প্রজন্মে পাস করতে পারে। উদাহরণ দেই, ধরেন আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তাহলে আপনার শরীরে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে সেটা আপনি আপনার সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার মধ্যে আপনি পাস করে দিয়ে যেতে পারবেন। আপনি যদি একজন পুরুষ হন, আপনার শরীরে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে, কিন্তু আপনার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আপনি আপনার পরবর্তী ছেলে হোক বা মেয়ে হোক কারোর মধ্যে পাস করতে পারবেন না। অর্থাৎ আমার শরীরে, আপনার শরীরে, যার শরীরে যত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে সেটা আমাদের মায়ের কাছ থেকে আসা। এটা মেয়েদের একটা ইউনিক ডিএনএ, যেটা তারা পরবর্তী প্রজন্মে পাস করতে পারে। এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর আরেকটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এইটা খুব সহজে চেঞ্জ হয় না, বদলে যায় না। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে একটা মিউটেশন বা একটা চেঞ্জ আসতে মিনিমাম 3000 বছর লাগে অ্যাপ্রক্সিমেটলি। এখন ধরেন পৃথিবীতে মানুষ আছে কত বছর ধরে? 2 লক্ষ বছর ধরে। 3000 বছরে যদি একটা চেঞ্জ হয়, আনুমানিক 66 থেকে 67টা চেঞ্জ আসবে এই 2 লক্ষ বছর ধরে। অর্থাৎ আপনি যদি 2 লক্ষকে 3000 দিয়ে ভাগ করেন, তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে ধরেন 400-450 কোটি নারী আছে, তাদের প্রত্যেকের শরীরে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ আছে। তাদের সবার ডিএনএ চেক করে যদি আমরা দেখি যে তাদের প্রায় সবার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো সেম, কিন্তু সর্বোচ্চ যে পার্থক্য সেটা হচ্ছে 67টা মিউটেশনের পার্থক্য। তার মানে হচ্ছে 2 লক্ষ বছর আগে একজন কমন নারী, যার কাছ থেকে আমাদের সকল নারীরা তাদের এমটি ডিএনএটা পেয়েছে, এটা প্রুফ হয়ে যাবে। এখন এই যে পৃথিবীতে প্রায় 400-450 কোটি নারী আছে, প্রত্যেকের শরীরের ডিএনএ নিয়ে তো এই জিনিসটা করা সম্ভব না। সুতরাং এই জায়গায় যেটা করা হয় সেটা হচ্ছে, ধরেন একদম নিউজিল্যান্ডের যে মাওরি জনগোষ্ঠী আছে, ওখানকার নারীদের ডিএনএ নেওয়া হয়েছে, বাঙালিদের নেওয়া হয়েছে, বার্মিজদের নেওয়া হয়েছে, চাইনিজদের নেওয়া হয়েছে, রাশিয়ানদের, আমেরিকানদের, ইউরোপিয়ানদের, ইভেন নেটিভ আমেরিকানদেরও। এরকম প্রত্যেকটা জাতি বা ক্ষুদ্র ক্ষুদ্র জাতির কাছ থেকেও প্রত্যেক নারী সদস্যের কাছ থেকে একজন একজন স্যাম্পল নিয়ে প্রায় 10,000 নারীর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে অ্যানালাইজ করা হয়। এই অ্যানালাইজ করার পরে ইন্টারেস্টিংলি দেখা যায় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে একজনের সঙ্গে আরেকজন সর্বোচ্চ যে পার্থক্য সেটা হচ্ছে 53টা মিউটেশনের পার্থক্য। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে মানুষ তো আছে পৃথিবীতে 2 লক্ষ বছর ধরে, তাহলে তাদের ডিএনএ পার্থক্য তো 67টা হওয়ার কথা, 66টা হওয়ার কথা, 53টা কেন হইলো? এটার কারণ হচ্ছে প্রকৃতিতে সব মিউটেশন সার্ভাইভ করে না। ধরেন আপনার শরীরে কোনো একটা মিউটেশন হইলো, যেটার কারণে আপনার কোনো স্বাস্থ্যগত ক্ষতি হইলো, পরবর্তী প্রজন্ম বা আপনার প্রকৃতিতে ওই মিউটেশনটা আপনার বিলুপ্ত হয়ে যায় বা এটা পরবর্তী প্রজন্মে আর পাস করে না। এই কারণে মিউটেশনের পার্থক্য হচ্ছে 53টা। বাকি যে 13-14টা মিউটেশন ছিল, ওইটা কোনো কারণে ভালো মিউটেশন ছিল না, যার ফলে ওগুলি প্রকৃতিতে সার্ভাইভ করতে পারে নাই। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে যে মিউটেশন গুলি হয়েছে সোফার, এটা বিশ্লেষণ করে দেখা যায় যে আমরা আসলে একজন নারী থেকে আসছি। উনি হলেন আমাদের মাইটোকন্ড্রিয়াল ইভ বা আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। এবারে আসেন আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, বা যাকে আমরা ইউরোপিয়ান ট্রেডিশন অ্যাডাম বলা হয়ে থাকে, তার ডিএনএ কি আমরা এখনো বহন করতেছি? তার মধ্যে কি এমন ইউনিক কিছু আছে যেটা আমাদের শরীরে এখন আমরা বহন করতেছি? এখন স্বাভাবিকভাবেই পুরুষের শরীরের যে ইউনিক জিনিসটা থাকে সেটা হচ্ছে তার ওয়াই ক্রোমোজোম। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পেয়েছেন। আপনার যখন একটা ছেলে হবে, তখন আপনি তার কাছে আবার আপনার ওয়াই ক্রোমোজোমটা ট্রান্সফার করে দিতে পারবেন। বাট আপনার যদি মেয়ে হয়, সে কিন্তু আপনার এক্স ক্রোমোজোম নিবে, সে আপনার ওয়াই ক্রোমোজোম আর পাবে না। সো পুরুষের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এখন এই ওয়াই ক্রোমোজোম ধরে বিশ্লেষণ করে আমরা চেষ্টা করবো যে এটা কি একজন সিঙ্গেল পুরুষের কাছ থেকে আমরা আসছি না সেটা খুঁজে বের করার। বাট এখানে একটা কিন্তু আছে, ওয়াই ক্রোমোজোমটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মতন এত স্টেবল না। এটা প্রতি 100 বছরে একবার তার মধ্যে মিউটেশন হয়ে যায়।
যার ফলে এই যে 2 লক্ষ বছর ধরে মানুষের এখানে অনেক বেশি মিউটেশন হয়ে যাওয়ার কথা, এটা হলো তার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ খুব ছোট, এর মধ্যে বেস পেয়ার। আপনি যদি একটু ছোটবেলার বায়োলজি বইতে ফেরত যান তাহলে জানার কথা যে ডিএনএ তৈরি হয় মূলত 4টা প্রোটিনের সমন্বয়ে: এডেনিন, থিয়ামিন, সাইটোসিন, গুয়েনিন, ATCG, এই 4টা সংক্ষেপে বলা হয়ে থাকে। এখন প্রবলেমটা হলো যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে এই 4টা ডিএনএ মিলে যে বেস পেয়ারটা তৈরি হয় এটার সংখ্যা হচ্ছে 16,569টা, যার ফলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে অ্যানালাইজ করাটা খুব সহজ। বাট একটা ওয়াই ক্রোমোজোমে এইরকম ATCG যে বেস পেয়ার ডিএনএ সেটার সংখ্যা হচ্ছে 57 মিলিয়ন বা 5,70,00,000। এখন এই প্রত্যেকটাকে অ্যানালাইজ করাও খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে 2 নাম্বার সমস্যা। তৃতীয় সমস্যাটা হলো পৃথিবীতে এখন যেরকম স্টেবল অবস্থা দেখেন পুরুষদের, একটা সময় ছিল পুরুষরা প্রতিনিয়ত যুদ্ধ করত। এমনও হয়েছে যে পৃথিবীর 80% পুরুষ বিভিন্ন কারণে যুদ্ধ করে নাই হয়ে গেছে। সো প্রজন্মের পর প্রজন্ম ওয়াই ক্রোমোজোমের যে ধারাবাহিকতা এটা রক্ষা করাটা খুব কঠিন ছিল। পৃথিবীর অধিকাংশ পুরুষ বা অধিকাংশ ওয়াই ক্রোমোজোম যারা বহন করত তাদের ডিএনএ আসলে এখন আর কোনো অস্তিত্ব নাই। পুরুষ মানুষের ভাগ্যটা একটু খারাপই বলতে পারে। এই 3টা কারণে ওয়াই ক্রোমোজোম খুব স্টেবল না, যার কারণে ওয়াই ক্রোমোজোম ধরে এই ব্যাখ্যায় যাওয়া যাচ্ছিল না। ফলে উনি অর্থাৎ ওই স্পেন্সার ওয়েলস আরেকটা নতুন জিনিস নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা স্পেসিফিক মিউটেশন খুঁজে বের করা, যেটা কম বেশি সব পুরুষের মধ্যে আছে। মিউটেশন কি? একটা আনইউজুয়াল পরিবর্তন যেটা সচরাচর হয় না, এবং সেটা যদি প্রজন্মের পর প্রজন্ম ক্যারি করে তাহলে সেটা আমাদের ডিএনএ তে স্থায়ী হয়ে যায়। এখন ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই মিউটেশন খুঁজে বের করার জন্য উনি চলে যান একটা দ্বীপে। ওই দ্বীপটার নাম হচ্ছে প্যাট আইল্যান্ড। এই প্যাট আইল্যান্ডটা হচ্ছে সোমালিয়া এবং কেনিয়ার মাঝামাঝি একদম ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত। এবং এই দ্বীপটার একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রাচীনকাল থেকে একটা বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হয়। এখানে আফ্রিকানরা, আরবরা, ইন্ডিয়ানরা, অস্ট্রেলিয়ানরা, চাইনিজরা ব্যবসা বাণিজ্যের কাজে এদিক থেকে এই দ্বীপটা হয়ে সেই প্রাচীনকাল থেকে আসা যাওয়া করতো। যার ফলে এখানে আমেরিকানদের ব্লাড যেমন আছে, ইন্ডিয়ানদের ব্লাড যেমন আছে, ইউরোপিয়ানদের ব্লাডও আছে, চাইনিজদের ব্লাডও আছে। তো এখানে যে পুরুষরা আছে, এখানে মোটামুটি পুরুষ বসবাস করে 250-র মতো। তাদের প্রত্যেকের ওয়াই ক্রোমোজোমকে বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেন যে এখানে কি এমন কোনো ইউনিক মিউটেশন আছে যেটা প্রত্যেকটা পুরুষের মধ্যেই আছে। মোটামুটি একটা ইউনিক মিউটেশন পাওয়া যায়। ওই মিউটেশনটাকে বলা হয় M168 বা মিউটেশন নাম্বার 168। এই মিউটেশনটা ওই 250 জনের মধ্যে 248 জন পুরুষের শরীরেই পাওয়া যায়। তাহলে বাকি 2 জনের শরীরে কেন পাওয়া গেল না? তাদের পরবর্তী জেনেটিক্যাল অ্যানালাইসিস করে দেখা গেল তাদের আদি পুরুষরা হচ্ছে আফ্রিকায় থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নৃগোষ্ঠী, যারা একদম বন জঙ্গলে এখনো প্রিমিটিভ জীবন যাপন করে, যারা এখনো শিকার করে খায়, যারা এখনো গাছের ছাল বাকল দিয়ে বা পশুর চামড়া দিয়ে হচ্ছে জামা কাপড় বানায়, এবং তারা পৃথিবী থেকে আইসোলেটেড। তার মানে বোঝা গেল যে আফ্রিকার এই ধরনের একদম আইসোলেটেড বন জঙ্গল ছেড়ে যে সমস্ত পুরুষ বের হয়েছে শুধু তাদের ডিএনএ তে স্পেসিফিক M168 এই মিউটেশনটা দেখা যায়। এখন বাকি 2 জন যে পাওয়া গেল না তাদের একটু সাইডে রাখি। এই 248 জনের মধ্যে যে পাওয়া গেল তাদের ডিএনএ তে এখন এই মিউটেশনটার বয়সটা খুঁজে বের করলো গবেষণার মাধ্যমে। সেখানে দেখা গেল এই স্পেসিফিক M168 মিউটেশনটার বয়স হচ্ছে 70,000 বছর। এখন পৃথিবীতে 70,000 বছর আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মানুষ প্রথমবারের মতন আফ্রিকা ছেড়ে আরব বা এশিয়া বা ইউরোপের দিকে যাত্রা শুরু করে। তার মানে ওই স্পেসিফিক M168 মিউটেশনটা যে পুরুষের মধ্যে ছিল সে আফ্রিকা থেকে বের হয়ে আসে তার অনেক স্ত্রী নিয়ে, তার ডিএনএ এবং তার এই মিউটেশন সে আফ্রিকার বাইরে বের হয়ে আসা সকল মানুষের মধ্যে বা সকল পুরুষের মধ্যে সে তার ডিএনএটা রেখে যায়। আর যারা ওই আফ্রিকাতে থেকে যায় ওই সমস্ত মানুষ যারা এখনো প্রিমিটিভ জীবন যাপন করতেছে তাদের মধ্যে এই ডিএনএটা নাই। তার মানে হচ্ছে এই M168 ডিএনএটা একটা ইউনিক ডিএনএ, যারা আফ্রিকা থেকে বের হয়েছিল ওই রকম পুরুষদের মধ্যেই ছিল। ওটা সম্ভবত একজন পুরুষ ছিল যে তার এই মিউটেশনটা প্রজন্মের পর প্রজন্ম ছড়ায় দেয়। কিন্তু মানুষ তো পৃথিবীতে 70,000 বছর আগে আসে নাই, আসছে তো 2 লক্ষ বছর আগে। তাহলে বাকি 1,30,000 বছরের ইতিহাসটা আসলে কোথায়? তাদের যে পূর্বপুরুষ তারা আসলে কে ছিল? আনফরচুনেটলি এখনো ওই যে আফ্রিকান যে জনগোষ্ঠী
যারা এখনো প্রিমিটিভ জীবনযাপন করে একদম নির্দিষ্ট কোনো বন জঙ্গলের ভেতরে, তাদের ডিএনএ খুঁজে তাদের ডিএনএ সঙ্গে আমাদের ডিএনএ ম্যাচ করে এরকম ইউনিক কোনো মিউটেশন আমরা বের করতে পারি নাই, যার ফলে আদম আল্লাহ ইসলামের কোন স্পেসিফিক ডিএনএটা আমরা অ্যাকচুয়ালি বহন করি এটা এখন আমরা খুঁজে পাই নাই। বাট বিজ্ঞান তো আসলে থেমে থাকে না। আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, 5, 7, 10 বছর, 100 বছর পরে হোক, কোন না কোনো ডিএনএ আমরা বা আমাদের বডিতে এমন কোন না কোনো সাইন আমরা অ্যাকচুয়ালি খুঁজে পাবো, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বপুরুষ একজন পুরুষ থেকে আমরা আসছি, যেমন আমরা একজন নির্দিষ্ট মহিলার কাছ থেকে আসছি, যিনি আমাদের মাইটোকন্ড্রিয়াল বা বায়োলজিক্যাল ইভ বা বায়োলজিক্যাল হাওয়া আলাইহিস সালাম। এরকম আদম আলাইহিস সালামের ক্ষেত্রে পাওয়া যাবে। সেদিন আমরা হয়তো বা আমি আপনাদের সঙ্গে এরকম কোনো ভিডিও নতুন করে বানাবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, আরো ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।